আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আইইউ এবং জিএসটি স্পেশাল ক্লাসে আমরা চলতরি সম্পর্কে জানবো এবং চলতরিতে যে বিষয়গুলো তোমাদের ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো থেকে তোমাদের কোশ্চেন আসার চান্স আইইউ এবং জিএসটিতে সর্বোচ্চ বেশি, সেই টপিকগুলো সম্পর্কে জানবো। শুধু যে জানবোই তা না, সেই টপিকগুলো নিয়ে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব এবং প্লাস সেই টপিকগুলো থেকে বেশ কিছু কোশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত বছরগুলোতে আসে, সেই কয়েকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব, যাতে করে যে নলেজ তুমি গেইন করলা সব ক্লাস মিলে, সেই নলেজটা তুমি প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করে সেই বিষয়টা তোমার ক্লিয়ার হয়। তো গত ক্লাসগুলো যারা অলরেডি করছো তোমরা জানোই যে আমাদের ক্লাসের প্যাটার্ন কিরকম। যদি এই গত ক্লাসগুলো করে না থাকো, অবশ্যই আমি রেকমেন্ড করবো বিগত ক্লাসগুলো অবশ্যই প্লে লিস্টের উপর থেকে করা। তো শুরু করা যাক। প্রথমেই যে চলতরিতের যে ইম্পর্টেন্ট টাইপ, তিনটা টাইপ তোমার সব থেকে বেশি বার আসে, এর বাইরে দুই একটা কোশ্চেন পাবা যেগুলো এই টাইপগুলোর বাইরে থেকে আসছে। এই তিনটা টাইপ, একটা হলো আপেক্ষিক রোধ বা রোধ সংক্রান্ত যে সূত্র, ওহমের সূত্র থেকে ক্ষমতা ও কাজের রিলেটেড কিছু ম্যাথ আসে এবং সার্কিট সলভের ম্যাথ আসে। তো আমরা এই ক্লাসে তিনটা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি, আপেক্ষিক রোধ সংক্রান্ত কোন টাইপের প্রবলেম তোমার পরীক্ষার মধ্যে আসে। যে প্রবলেমটা আসে রো ইকুয়াল আর ইকুয়াল রো এল বাই এ, এই সূত্র ধরেই তোমার সব কোশ্চেন গুলো আসবে। এখন এই সূত্র ধরে তোমার কি টাইপের কোশ্চেন আসতে পারে দেখো, এখানে আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক এল এবং আর সমানুপাতিক হলো 1/a। তার মানে কোন একটা বস্তুর মধ্যে যদি তুমি কোন একটা বস্তুকে টেনে লম্বা করো, সেক্ষেত্রে তোমার লম্বা করলে রোধ বাড়তেছে। কোন একটা বস্তু যদি ক্ষেত্রফল সেম রেখে লম্বা করো, সেক্ষেত্রে কিন্তু রোধ বাড়তেছে। অপরদিকে কোন একটা বস্তু যদি ক্ষেত্রফল বাড়ানোর চেষ্টা করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার রোধ হ্রাস পাচ্ছে। এখন ধরো একটা তার আছে, এরকম একটা তার যার ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, সেই ক্ষেত্রে আর সমানুপাতিক তুমি বলতে পারো 1/r², 1/r²। এই সূত্র তুমি ফেলতে পারো। ওকে, এই সূত্র তুমি ফেলতে পারো, আর সমানুপাতিক 1/r²। তো তোমার টোটাল গিয়ে সম্পর্ক দাঁড়াইলো L/r²। এটা এক ধরনের সম্পর্ক যে তোমার ব্যাসার্ধ বাড়ালে রোধ কিন্তু কমতেছে এবং দৈর্ঘ্য বাড়ালে তোমার কিন্তু রোধ সিমিলার থাকতেছে, দৈর্ঘ্য বাড়ালে রোধ কিন্তু সিমিলার থাকতেছে। তো এই দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়তেছে এবং ব্যাসার্ধ বাড়ালে রোধ হ্রাস হইতেছে। তার মানে কি, আর এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তার মানে আর যদি বাড়ে, আর কমতে হবে, তোমার ব্যাসার্ধ কমতে হবে, এবং যদি এল আপওয়ার্ড হয়, রোধও আপওয়ার্ড হবে। এই তো গেল তোমার বেসিক ধারণা। এখন তোমার আসলে কোশ্চেন গুলা কিভাবে আসে? কোশ্চেন আসে যে কোনো একটা তারকে ধরো টেনে আমি লম্বা করছি 2 গুণ। একটা তারকে টেনে লম্বা করলে কি হয়, এরকম করে চিকনও হয়ে যায়, আবার লম্বা হয়েছে। একটা তারকে যখন আমি টানবো, দেখবা যে তুমি যদি কোনো একটা তার টানো, দেখবা যে তারটা চিকনও হয়ে যেতেছে আবার লম্বা হইতেছে। এই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, ক্ষেত্রফল হ্রাস পাইতেছে এবং ক্ষেত্রফল হ্রাস পাইতেছে এবং তারটা কিন্তু লম্বা হইতেছে। তার মানে কি, ব্যাসার্ধ হ্রাস পাইতেছে। দেখো, যখন তারটা চিকন হয়ে গেছে, তার মানে ব্যাসার্ধ হ্রাস পাইছে। ব্যাসার্ধ হ্রাস পাওয়া মানে কি, রোধ বাড়া, এবং তোমার লম্বা হইতেছে, সেটাও রোধ বাড়তেছে। এই জন্য তুমি যদি কোনো একটা তারকে টেনে লম্বা করে, সেই ক্ষেত্রে তুমি সূত্র ফেলতে পারো যে নতুন যেই রোধটা হলো সেটা ইকুয়াল n² আর। এটা এই সূত্রগুলা থেকেই প্রতিপাদিত হয়ে আসছে। তুমি এই সূত্র রাখতে পারো যে তার টেনে যদি লম্বা করে, তার টেনে লম্বা করলে সেই সূত্র হলো আর ইকুয়াল n²r। মানে কোন একটা তারকে যদি দ্বিগুণ করি, তাহলে নতুন রোধ হবে 4r, অথবা 3 গুণ করলে, ধরো কোন একটা তার আগে ছিল রোধ আর, তাকে টেনে 3 গুণ করছি, সেক্ষেত্রে রোধ হবে r ইকুয়াল 3² মানে 9r। ওকে, 9r। তো এই হলো তোমার রোধ সংক্রান্ত যে কোশ্চেন গুলো আসতে পারে, রোধ থেকে যে টাইপের কোশ্চেন আসতে পারে সেই টাইপ গুলা। এবার আমরা আলোচনা করি ওহমের সূত্র থেকে কি ধরনের কোশ্চেন আসে। ওহমের সূত্র থেকে একবারে সিম্পল আস কোশ্চেন, একবারে তোমার মনে হইতে পারে যে আহামরি অনেক কঠিন কিছু দিবে, আসলে এমন কোনো কঠিনই দেয় না। তোমার ওহমের সূত্র যে ভি ইকুয়াল আইআর, এই সূত্র ধরেই ম্যাথ আসে, এই সূত্র ধরেই ম্যাথ আসে। তোমার কাছে বিভব পার্থক্য দেওয়া থাকবে, আর এফ চাইতে পারে, আই চাইতে পারে, একবারে সিম্পল আস কোশ্চেন হয়। এবং তুমি এখান থেকে সম্পর্ক বুঝতেছো ভি সমানুপাতিক আর, ভি সমানুপাতিক আই, মানে আই বাড়লে রোধ বাড়বে, রোধ বাড়লে আই কমবে, আই সমানুপাতিক 1/r। যদি বিভব পার্থক্য সেম রাখো, তার মানে রোধ বাড়ালে তড়িৎ প্রবাহ কমবে, স্বাভাবিক জিনিস। এই সম্পর্কগুলো আসে এবং এগুলো থেকে গ্রাফ চিত্র আসতে পারে।
গ্রাফ চিত্র আসলে কি টাইপের গ্রাফ হবে একটু দেখানোর চেষ্টা করি যে গ্রাফগুলো কেমন হতে পারে। তোমার কাছে যদি বলে যে হচ্ছে রোধের সাথে এল এর সম্পর্ক হলো সমানুপাতিক, সেক্ষেত্রে গ্রাফ হবে সমানুপাতিক। রোধের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হলো বর্গের ব্যস্তানুপাতিক, সেই ক্ষেত্রে রোধ হবে এমন। এরপর সরি এমনও না, এমন এই টাইপের। এরপর আর এর সাথে সমানুপাতিক হলো 1/i, তাই তো? তার মানে এটা হবে এমন। ঠিক আছে, এই টাইপের গ্রাফই ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, সমানুপাতিক। এই তো রোধের কয়েকটা গ্রাফ আসতে পারে পরীক্ষার মধ্যে, খাতার মধ্যে তুলে রাখিও। এখন আসি আমরা নেক্সট টাইপে, সেটা হলো ক্ষমতা ও কাজ সংক্রান্ত। ক্ষমতা ও কাজ সংক্রান্ত এই টাইপ থেকে আসলে কি টাইপের কোশ্চেন তোমার পরীক্ষার মধ্যে দিয়ে থাকে? তো আমরা পি এর যে বেশ কয়েকটা সূত্র আছে, পি ইকুয়াল ভিআই, পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল তুমি এখানে দেখো আই স্কোয়ার আর, এই যে তিনটা সূত্র তুমি হচ্ছে ক্ষমতার জন্য লিখতে পারো। এবং কাজ সমান কি, ডাব্লিউ ইকুয়াল হলো পিটি, তো তার মানে তুমি লিখতে পারো ভিআইটি ভি স্কোয়ার বাই আর টি এবং আই স্কোয়ার আর টি। এই যে তিনটা সূত্র, চারটা সূত্র কাজের জন্য, এই চারটা সূত্রই তোমার পরীক্ষার মধ্যে আসে এবং এগুলো থেকে সম্পর্ক তোমাকে বের করতে বলতে পারে যে পি সমানুপাতিক ভি, ভি পি সমানুপাতিক আই পি, তারপর হচ্ছে এটাই হচ্ছে মেইন সূত্র। এখান থেকে তুমি বাকি সম্পর্কগুলো দাঁড় করানোর চেষ্টা করবে। এখন আসি যে তোমার পরীক্ষার মধ্যে আসলে ক্ষমতা কাজ এগুলার বাইরে তোমাকে আরেকটা জিনিস দেয় যে হচ্ছে কত ইউনিট ব্যবহার করছো, কত ইউনিট ব্যবহার করছে, এটা তোমার কাছে পরীক্ষার মধ্যে বেশ ভালো রকমের দেয় যে বিওটি ইকুয়াল কত। তো আমরা যে ইউনিট, আমরা হচ্ছে বিওটি আসলে কি জিনিস, বিওটি হলো প্রতি ঘন্টায় আমরা কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতেছি তার পরিমাপের একক বিওটি। মানে হচ্ছে আমরা ওই যে ইউনিট খরচ, সরকার যে হিসাবে তোমাকে বিলটা পে করে, বিলটা নেয় তোমার কাছ থেকে, তুমি যে হিসাবে সরকারকে বিল পে করো সেটা হচ্ছে ইউনিটে পে করো, বিওটি এককে পে করো, এবং এটা বের করে হচ্ছে বিওটি ইকুয়াল পিটি বাই 1000, পিটি বাই 1000। তো এই পিটি পি তোমার কাছে দেওয়া থাকে, অথবা বিভিন্নভাবে পি তুমি ওই যে সূত্রগুলো ফেলে বের করতে পারো, পি বাই 1000। তো এটাই। এবং তোমার এর বাইরে যে টাইপের কোশ্চেন গুলো হয় সেটা হলো সার্কিট, সার্কিট রিলেটেড। তো সার্কিট রিলেটেড খুব বেশি জটিল কোশ্চেন তোমার পরীক্ষার মধ্যে আসে না, খুব ইজি ইজি বেশ কয়েকটা কোশ্চেন আসে। কয়েকটা সার্কিট সলভ করলেই তোমার আসলে সার্কিট সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারার কথা। এই জন্য আমি রেকমেন্ড করব আমার এই ক্লাসটা দেখার, সার্কিট সংক্রান্ত যে ক্লাসটা সেটা আই বাটনে দেওয়া থাকবে। এই ক্লাসটা তুমি ডিউ এর জন্য নেওয়া হয়েছে, এবং ডিউ না মোটামুটি সব ভার্সিটির জন্য এই ক্লাসটা তুমি করতে পারো। এই ক্লাসটাতে সব সার্কিট রিলেটেড, ভার্সিটি রিলেটেড যত সার্কিট আসা পসিবল, অল পসিবল দেখানো হয়েছে। তুমি এই ক্লাসটা আমি রিকমেন্ড করব, এই ক্লাসটা এই ক্লাস শেষে ওই ক্লাসটা দেখা। এবার আসি অ্যাকচুয়াল কিছু কোশ্চেন সলভ করে, যে কোশ্চেনগুলো পরীক্ষার হলের মধ্যে আসছিল। দেখো একটি তামার তারের রোধ হলো আর, 2 গুণ দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট তারের রোধ কত? মানে একটা তামার তার আছে, এটা হলো একটা তামার তার। কোশ্চেনটা আরেকবার পড়ো। একটা তামার তারের দৈর্ঘ্য, তারের রোধ হলো আর, 2 গুণ দৈর্ঘ্য এবং দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট তারের রোধ কত? মানে আরেকটা তার, তার দ্বিগুণ ব্যাসার্ধ এবং দ্বিগুণ রোধ বিশিষ্ট। তার মানে একটা তার আছে তামার তার, তার থেকে আরেকটা, এটার রোধ হলো আর1 যদি ধরি, আরেকটা তার আছে তার রোধ হলো আর2। তো আর1 এর ধরলাম দৈর্ঘ্য হলো L1 এবং ব্যাসার্ধ হলো R1। R2 এর দৈর্ঘ্য হলো L2, ব্যাসার্ধ হলো R2। L2 সমান তোমাকে কি বলছে, দ্বিগুণ দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে 2L1, এবং R2 সমান বলছে 2R1, তাই তো, দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট। তুমি জানো যে হচ্ছে এল আর সমানুপাতিক L বাই আর এর উপর স্কোয়ার। ওকে, তুমি এখান থেকে বলতে পারো R1 বাই R2 ইকুয়াল হচ্ছে L1 ইন্টু R2 এর উপর স্কোয়ার, L2 ইন্টু R1 এর উপর স্কোয়ার। এখান থেকে তুমি L2 ইকুয়াল 2L1 ইন্টু R2 ইকুয়াল কত, 2R1, 2R1 এর উপর স্কোয়ার বাই R1 স্কোয়ার, তার মানে 2R1 ইকুয়াল 2R2। R2 ইকুয়াল হলো হাফ R1।
এটাই সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। বাট বোঝার চেষ্টা করো, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ তোমাকে ফেলছি, সূত্র দিছি, ম্যাথ সলভ। এই টাইপেরই কোশ্চেন আসে। এটা কিন্তু রাবিতে আসা একটা কোশ্চেন। তো খুব বেশি কঠিন না, জাস্ট ভেরি ভেরি ইজি। তুমি যে কনসেপ্টটা ধরতে পারো, এবং চলতরিৎ থেকে সব থেকে ইজি কোশ্চেন গুলাই হয়। তোমার খুব হার্ড হার্ড লেভেলে যে ইঞ্জিনিয়ারিং এ যে টাইপের কোশ্চেন করে আসছো, এমনকি এইচএসসি লেভেলেও অনেক হার্ড কোশ্চেন করে আসছো, যে কোশ্চেন গুলো এখানে সলভ করতে লাগবে না। যেমন শান্টের সংক্রান্ত অনেক কিছু সলভ করে আসছো, এগুলো থেকে কোশ্চেন খুব রেয়ার কেসে আসছে, একবারে রেয়ার কেসে। বা মিটার ব্রিজ সংক্রান্ত সব একবারে রেয়ার কেসে। তুমি জাস্ট দেখে রাখতে পারো সূত্রগুলা মিটার ব্রিজের জন্য, এবং পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, এবং এই যে শান্টের সূত্রগুলো দেখে রাখতে পারো, হুইস্টন ব্রিজের সূত্রগুলো দেখে রাখতে পারো। বাট ওইখান থেকে যে কোশ্চেন আসছে এমন আমি খুব কমই দেখছি, খুবই রেয়ার কেসে কোশ্চেন আছে। এরপর আসো, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক ট্রিকি। 5 ভোল্ট, 5 ওহম রোধ এবং 5 মাইক্রোফ্যারাড ধারকের সাথে শ্রেণী সমবায় যুক্ত আছে। 15 মিনিট পরে ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? ধারকের একটা ধারক আছে, তো ধারকের মধ্যে 5 ভোল্ট, ধরো এটা 5 ভোল্ট লাগানো আছে, এবং তোমার হচ্ছে 5 ওহম রোধ দেওয়া আছে, এবং ধারকের ধারকত্ব হলো 5 মাইক্রোফ্যারাড। তোমার কাছে চাইছে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। দিস কনসেপ্ট ইজ যে ধারকের কখনো বিভব পার্থক্য সবসময় হয় 0। ওকে, ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য সবসময় 0। ওকে, তুমি যদি চালাও, তুমি 5 মিনিট কেন 15 মিনিট কেন, তুমি যদি 10 ঘন্টা ধরেও চালাও, ধারকের বিভব পার্থক্য সেমই থাকবে। বিভব পার্থক্যের কোনো চেঞ্জ নাই। দুই প্রান্তে বিভব থাকতে পারে, বাট বিভব পার্থক্যের কোনো চেঞ্জ নাই। 15 মিনিট পরেও যা বিভব থাকবে, 15 মিনিট আগেও সেম বিভব থাকবে, মানে বিভবের কোনো চেঞ্জ হওয়ার পসিবিলিটিস নাই। এই ব্যাটারি 15 ভোল্ট লাগানো ছিল, তো এখানেও 15 ভোল্ট ছিল 1 মিনিট আগে। যখন আমি দেখো 1 সেকেন্ডে যখন আমি এটা কানেকশন অন করছি, তখনও বিভব ছিল 15 ভোল্ট, 5 ভোল্ট। তুমি 15 মিনিট পরে আসছো, তখনও বিভব ছিল 5 ভোল্ট। তো বিভব পার্থক্য অ্যাকচুয়ালি হয়ই নাই, বিভব পার্থক্য 0। এটা ছিল কনসেপচুয়াল কোশ্চেন। Q3 কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। তোমাকে বলছে 220 ভোল্ট এবং 40 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হইতেছে। তো আমি জানি পি ইকুয়াল হলো ভিআই, তার মানে আই ইকুয়াল পি বাই ভি। তোমার কাছে বলছে 220 ভোল্ট 40 ওয়াট, তার মানে 220/40, 0.2 অ্যাম্পিয়ার। এবার আসো, 5 এম্পিয়ার 3 মিনিট চললে চার্জের পরিমাণ কত। তো এই যে চার্জের পরিমাণের সূত্র হলো কিউ ইকুয়াল আইটি। এই সূত্র লিখে রাখো খাতার মধ্যে, যে কিউ ইকুয়াল আইটি। কোনো একটা কোনো বস্তুর মধ্যে যদি তুমি চার্জ পরিচালিত করো, কোনো বস্তুর মধ্যে যদি চার্জ চালাও, অথবা কোনো বস্তুর মধ্যে যদি তুমি আধান প্রবাহিত করো, অথবা তড়িৎ প্রবাহিত করতেছো একটা সময় ধরে, সেখানে আধান জমা হবে। আধানের কারণে তড়িৎ জমা হবে, তড়িতের কারণে আধান, যেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তুমি যদি 5 মিনিট ধরে 5 এম্পিয়ার চালাও, তাহলে আই হলো 5 × 3 × 60। তো তোমার যা অ্যান্সার হবে সেটাই হলো তোমার কাঙ্ক্ষিত সেই অ্যান্সার। তো এই ছিল আজকে চলতরি সংক্রান্ত ক্লাস। এর বাইরে তোমাকে কি করতে হবে, এর বাইরে তোমার জাস্ট বই থেকে রিডিং দেবা, এবং বইয়ের শেষে যেই ইম্পর্টেন্ট থিওরিগুলো আছে সেগুলো পড়বা, এবং এক্সাম্পল যে টাইপগুলো করাইলাম সেই টাইপগুলোর এক্সাম্পল অবশ্যই করবে, এবং সার্কিটের যে ক্লাসটা অবশ্যই দেখে নিবা। সেখানে দেখলে তোমার সার্কিট সংক্রান্ত সবকিছু ক্লিয়ার হওয়ার চান্স সব থেকে হাইয়েস্ট। এবং আমি হাইলি রিকমেন্ড করব এই মুহূর্তে তোমাকে বেশি বেশি করে পড়াশোনা করার। দেখো, তুমি ধরো স্বপ্ন দেখতেছো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার, স্বপ্ন দেখলে হবে না, অবভিয়াস হার্ডওয়ার্ক করতে হবে। তুমি যখন কোনো কিছু একটা স্বপ্ন দেখতেছো, সেই স্বপ্নের জন্য তোমাকে অবশ্যই কাজ করে যেতে হবে। দেখো, এই মুহূর্তে বাজে রাত 3টারও বেশি সময়, 3টা 30, আমি এই মুহূর্তে ক্লাসটা রেকর্ড করতেছি, এবং আমার প্রচন্ড জ্বর এই মুহূর্তে, তারপর আমি ক্লাসটা রেকর্ড করার চেষ্টা করতেছি। বিকজ আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে যে এই প্ল্যাটফর্ম এক সময় গ্রো করবে, এক সময় অনেকগুলো মানুষের কাছে পৌঁছাবে, এবং অনেকগুলো মানুষকে হেল্প করতে পারবো। এটাই আমার হচ্ছে ড্রিম। সো এই ড্রিমটা আমাকে এই যে অসুস্থতার মধ্যে, এই যে রাত বিরাতে রমজান মাসের মধ্যে কাজ করার যে একটা এনার্জি দিতেছে, এটাকে বলা হয় যে তোমার অবভিয়াস ড্রিম, এবং তোমাকে অবশ্যই হার্ডওয়ার্ক করে যেতে হবে। এখন আমি জানি না যে আমার হচ্ছে ড্রিম পূর্ণ হবে কিনা, আমি জানি না যে আমার অ্যাকচুয়াল যেই স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন আসলে কখনো পূর্ণ হবে কিনা। তো আমি এতটুকু বিশ্বাস রাখি যে আমি হার্ডওয়ার্ক করে যেতেছি, আল্লাহর হাতে সবকিছুই
তো আল্লাহ ইনশাল্লাহ আমার পরিশ্রমের ফল দিবে। তো আমি এটাই তোমাকে সাজেস্ট করব যে তুমি পরিশ্রম করে যাও। অবভিয়াস, অবভিয়াস, তুমি পরিশ্রম করে যাও, তোমার যতটা সম্ভব তোমার দিক থেকে তুমি সবটাই দিয়ে দাও, এবং আল্লাহ তোমার পরিশ্রমের অবশ্যই ফল দিবে। তো তোমার শুধু স্বপ্ন দেখলে হবে না, এই মুহূর্তে অবশ্যই বেশি বেশি করে পড়াশোনা করা উচিত, বেশি বেশি করে হার্ড ওয়ার্ক করা উচিত। হয়তো তোমার অলরেডি অনেক স্বপ্ন ভেঙে গেছে, বাট নেক্সট যে স্বপ্নগুলো আছে তোমার জন্য আল্লাহ যেটা বেস্ট রাখছে সেটাই হবে। তোমার হাতে যা আছে এই মুহূর্তে সেটাই করো, যেগুলো চলে গেছে ওটা নিয়ে ভেবে বা ওটা নিয়ে পড়ে থেকে কোনো লাভ নাই। তো এতটুকুই বলবো, এতটুকুই তোমাকে সাজেস্ট করার মতো আমার ধারণা, আমার জ্ঞান এতটুকুই পর্যন্তই। সো ধন্যবাদ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট।